আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একটা কথা বলে না, আজ রাজা কাল ফকির। দুর্দান্ত প্রতাপশালী ক্ষমতাশালী একজন উপদেষ্টা, ভেতরের যত নাটাই ঘোরানো, সেই নাটাই ঘোরানোর কাজটা সে খুব সুচাতুরভাবে করে যেত। এবং 5 আগস্ট ঘটা, 5 আগস্ট মেটিকুলাস ডিজাইন, ডক্টর ইউনূসের যত এজেন্ডা বাস্তবায়ন এবং নতুন নতুন এজেন্ডা ক্রিয়েট করা, সেগুলো বাস্তবায়ন, দেশটাকে মবের সংস্কৃতির মধ্যে রেখে দেওয়া, ইভেন দো আরও বহুকাল ক্ষমতা আঁকড়ে রাখার কারিগর হিসেবে যে মানুষটাকে ওয়াকিবহাল মহল সন্দেহ করেন এবং যার প্রতি অভিযোগের তোরটা সাংঘাতিক বেশি, তিনি হচ্ছেন ইউনূস সরকারের উপদেষ্টা আদিলুর রহমান শুভ। শেখ হাসিনার সময় নির্যাতিত হয়েছে, সেইটাই তার পুঁজি, সেটাই তার ক্যাশ। তার নির্বাচন পর্যবেক্ষণ তার কাজ। নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ভালো ধান্দা হয় বাংলাদেশে, এটা একটা সাংঘাতিক ধান্দার কর্ম। সেই লোক ক্ষমতায় থাকাকালে এই উপদেষ্টা আদিলুর রহমানের নামটা আপনি মুখে নেবেন। আমরা যারা শো করতাম, আমরা যারা আলোচনা করতাম, আদিলুর রহমানকে নিয়ে দেখবেন কেউ তেমন একটা কথা বলেনি, আলোচনা করেনি। বা আদিলুর রহমানের সুকর্ম, কুকর্ম, তার আমলনামা, এসব নিয়ে খুব বেশি আলাপ হতো না। সে আদিলুর রহমান কয়দিন গেল উপদেষ্টা পরিষদ থেকে বিদায় হলো? মাত্র 15-20 দিন না? এই 15-20 দিনের মাথায় বাংলাদেশের বিমানবন্দরে তাকে ঠেকানো হবে। বিমানবন্দরে তাকে কেউ বলছে হেনস্থা, কেউ বলছে তাকে চেকিং করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চ খুব বেশ তৎপর, এবং এই দিনটা দেখতে হবে উপদেষ্টা আদিলুর বোধহয় ভাবে নাই। আর অন্য উপদেষ্টারা যেগুলো এখন পর্যন্ত বিমানবন্দর দিয়ে লেফট রাইট করে নাই, তাদের নিশ্চয়ই একটু কলিজা কামড়াবে। ঘটনা কি, কয়দিন আগেই তো আমরা বিমানবন্দরে গিয়ে ম্যাগজিন নিয়ে যেতাম, বন্দুকের ম্যাগজিন ফেলায় আসতাম, আমাদের বাসায় সেটা আবার অফিসার লোক এসে পৌঁছায় দিত। আইন কারণ কিসের তোয়াক্কা করতাম, ভিভিআইপি মর্যাদায় গ্রিন চ্যানেলে সবার যাওয়া আসা। হ্যাঁ, সেই উপদেশটা যখন ধরা খায় তখন একটু নিশ্চয়ই একটু উৎসুক চোখে, একটু বাঁকা চোখে তাকানো বিষয় থাকে। আপনার আমার দেশ পত্রিকার রিপোর্ট পড়ছে, আমার দেশ আবার তার মতো করে এটাকে ট্রিট করেছে, একটা ল্যাজ লাগাই দিচ্ছে নিউজের মধ্যে। ফেসিবাদী শেখ হাসিনার আমলের মতন কাগজপত্র পরীক্ষার নামে বিমানবন্দরে হয়রানি অব্যাহত রয়েছে। কি হয়েছে এটা পরে বলছে। অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিবুর রহমান খানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির অভিযোগ উঠেছে। কি হয়রানি? নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আবার যাচ্ছে দোকানদারি করতে। নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে সোমবার বিমানবন্দর ইমিগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের এসবি পুলিশ সুপার, তারা তাকে জিজ্ঞাসা করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। সেখানে ইমিগ্রেশনের পুলিশ দায়িত্বরত কয়েকজন জানাচ্ছেন, মানে একদম পুরো রিপোর্টটা একটা এমনভাবে সাজানো হয়েছে যেটা বলার মতো না। যে স্পেশাল ব্রাঞ্চের বিমানবন্দরে ইমিগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন, তার কাছে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেন। প্রশ্ন জিজ্ঞেস করার তো অনেক আছে। আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশে যদি একটা ভালো কমিশন হয় ইউনূস শাহীর অপশাসন নিয়ে, তাহলে সেই কমিশনে আরও অনেক প্রশ্নের জবাব পাওয়া তো জরুরি। সদ্যবিদায়ী উপদেষ্টা পরিচয় পাওয়ার পরও অযাচিতভাবে তাকে হয়রানির উদ্দেশ্যে ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। বেরসিক না? বাংলাদেশে ইমিগ্রেশনের পুলিশ মনে হয় নির্দেশ নাই যে এরা আটকাও, তাই না? তিনি নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার উদ্দেশ্যের কথা জানালেও তাকে বসিয়ে রাখা হয়। পরে ওই কর্মকর্তারা নিশ্চয়ই কিছু একটা মেসেজ শোনেন। এমনিতে স্পেশাল ব্রাঞ্চে কর্মকর্তারা কিছু করে না, কিছুদিন না থেকে থাকে ডলমি কুচ কালা হয়, সেই কালাটাই আমরা জানতে চাই। পরে ওই কর্মকর্তা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। সদ্য বিদায়ী একজন উপদেষ্টাকে এমনভাবে হয়রানির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কে প্রকাশ করেছে বিস্ময় জানি না, সেসব নাম দাম পত্রিকার রিপোর্টে নাই। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে ঘটনাটা তেমন কিছু না। তো ওনারা এমন রাখব্বল হয়েছিলেন, তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ তো মাত্র কেবল শুরু। আমরা দেখতে চাই এসবের শেষ কোথায়। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দফায় দফায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এসব বৈঠকে নির্ধারিত হতে পারে বাংলাদেশ ও দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতি ঘিরে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। এসব বৈঠকের একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মঙ্গলবার ঢাকায় আসছেন।
এর মধ্যে পল কাপুর ল্যান্ড করেছেন ভারতের দিল্লিতে। সেখান থেকে 2 দিনের সফরে সুনির্দিষ্ট 5টি এজেন্ডা নিয়ে কথা বলতে তিনি আসবেন ঢাকায়। বাণিজ্য চুক্তি ও অস্ত্র চুক্তির বাইরে এই 5টি এজেন্ডার মধ্যে 3টি বিষয় সরাসরি দক্ষিণ এশিয়া এবং ভারতের সাথে সম্পর্ক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে সম্পর্কিত। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূস বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশের পায়ে যে আমেরিকান শেকল পরিয়ে দিয়ে গেছেন, সেই শেকলে এবার তালা লাগাতে আসবেন পল কাপুর। সাথে আছে আকসা ও জিসুমিয়া নামে 2টি অস্ত্র চুক্তি, যেগুলো শেখ হাসিনা আমলে বহু চেষ্টা করেও বাংলাদেশকে সই করাতে পারেনি আমেরিকা। এবার তার সুরাহা করার বার্তা দিতে চায় মিস্টার কাপুর। ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তার জন্য জঙ্গিদের দমন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সব দলের অংশগ্রহণ নিয়ে আলোচনা করবেন পল কাপুর। সরকার, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সাথে কমপক্ষে 10টি বৈঠক করার কথা রয়েছে পল কাপুরের। রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাদের সাথেও ভার্চুয়ালি তার বৈঠক হওয়ার কথা রয়েছে। পল কাপুর চলে যাওয়ার পর 5 থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। এই বৈঠকটি নয়াদিল্লি অথবা লন্ডনে হতে পারে। পল কাপুরের বৈঠকের সূত্র ধরে ভারত ও বাংলাদেশ সম্পর্ক সহ একাধিক বিষয় করণীয় ঠিক করতে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। সূত্রগুলো বলছে, এই 2টি গুরুত্বপূর্ণ বৈঠকের পরই বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে দেখা যেতে পারে বেশ কিছু নাটকীয় পরিবর্তন। তারেক রহমানের ক্যাবিনেটের সবচেয়ে বড় বিষয় হলো খলিলুর রহমান। বিগত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নির্বাচনের পর টেকনোক্রেট কোটায় সরাসরি বিএনপির ক্যাবিনেটে যোগ দেওয়াতে অনেকেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যুতে সমালোচনা করেছিলেন। সমালোচনা যাই থাকুক, দায়িত্ব নেওয়ার পর জনাব খলিলুর রহমানকে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। নির্বাচনের আগে বিদেশি শক্তিগুলোর সাথে পর্দার আড়ালে হওয়া অনেক সমঝোতা নিয়ে সরকার হয়ে কাজ করতে হচ্ছে নতুন এই পররাষ্ট্রমন্ত্রীকে। নির্বাচনের আগে ঠিক করা ছিল বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গত 17 ফেব্রুয়ারি একটি ভিডিওতে আমরা জানিয়েছিলাম মার্চের প্রথম সপ্তাহে তিনি আসছেন বাংলাদেশে। বিএনপি সরকার গঠনের পরপরই গত 23 ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করে বিষয়টি জানিয়েছিলেন। 2রা মার্চ সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর। তিনি 3রা মার্চ মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডোনাল্ড লুর জায়গায় নিয়োগ পাওয়ার পর এটা তার প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি অনুযায়ী পল কাপুর মঙ্গলবার রাতে দিল্লি থেকে ঢাকায় পৌঁছাবেন। পরদিন অর্থাৎ 4ঠা মার্চ তিনি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। দিনের দ্বিতীয় ভাগে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এদিন রাতে মার্কিন রাষ্ট্রদূতের দেওয়া নৈশভোজে অংশ নেবেন। সফরের শেষ দিনে অর্থাৎ 5 ফেব্রুয়ারি তিনি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সূত্রগুলো বলছে, পল কাপুর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করবেন। বৈঠকটিতে অনলাইনে অংশ নিতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর আগে কমনওয়েলথ মহাসচিবও বাংলাদেশে এসে একইভাবে জয়ের সাথে বৈঠক করেছিলেন। সবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন পল কাপুর। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। 6 মার্চ ভোরে পল কাপুরের ঢাকা ছাড়ার কথা। দর্শক, কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের 1 মাস না যেতেই পল কাপুরের ঢাকা সফর তাৎপর্যপূর্ণ। 2024 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে গণতন্ত্র নির্বাচন নিয়ে মৌলিক মতপার্থক্য থাকার মধ্যে ওয়াশিংটন থেকে ঢাকায় পাঠানো হয়েছিল তখনকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে। তিনি 2023 সালের নভেম্বরে বড় রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন, যা ছিল 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের আগের ঘটনা। আর এবার নির্বাচনের পর যে পল কাপুর ঢাকা সফরে আসবেন সেটা গত মাসের শুরুতে বাংলাদেশের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র থেকে পল কাপুরের ঢাকায় আসা হবে দেশটি থেকে জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের প্রথম সফর। ফলে আগামী দিনগুলোতে সম্পর্কের পথনকশা কেমন হবে এবং কার কোথায় অগ্রাধিকার তা এই সফরে অনেকটা স্পষ্ট হবে। প্রশ্ন হলো, কোন কোন ইস্যু বাংলাদেশের সামনে তুলে ধরবেন মিস্টার কাপুর? কূটনৈতিক একাধিক সূত্র বলছে মোট 5টি ইস্যু নিয়ে কথা বলবেন তিনি। প্রথম ইস্যুটি হলো বাণিজ্য চুক্তি। পল কাপুরের ঢাকা সফরে অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে বাণিজ্য চুক্তি বিষয়টি যে গুরুত্ব পাবে তা গত সপ্তাহে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। পল কাপুরের সফর সঙ্গী হিসেবে ঢাকা সফরে থাকবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা লরা অ্যান্ডারসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে আমেরিকার সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিকে অন্তর্বর্তী সরকার প্রথমে গোপনীয় ও প্রকাশযোগ্য নয় বললেও স্বাক্ষরের পরের দিন যুক্তরাষ্ট্র সরকার তাদের নিজস্ব ওয়েবসাইটে চুক্তির চূড়ান্ত কপি প্রকাশ করে দেয়। চুক্তিটি দেখে এরই মধ্যে স্তম্ভিত ও হতভম্ব হয়ে গেছেন অধ্যাপক ইউনূসের বলয়ে পরিচিত বাঘা বাঘা অর্থনীতিবিদরা। তাদের মতে এই চুক্তি নতুন সরকার আর বাংলাদেশের জন্য পায়ের শেকল পরানো। চুক্তি অনুযায়ী বাংলাদেশ আমেরিকা থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনবে, 15 বছরের জ্বালানি কিনবে $1500 কোটি। তৈরি পোশাক খাতের কাঁচামাল হিসেবে তুলা কিনবে, বছরে প্রায় $350 কোটি কৃষি পণ্য আমদানি করবে। টাকার অঙ্কে বেশ বড় সড় সরানো এসব সংখ্যা নিয়ে বেশ হইচই হলেও এই চুক্তির সমস্যা মূলত অন্য জায়গায়। আমেরিকার পণ্যের জন্য আমদানি শুল্ক শূন্য করা, যুক্তরাষ্ট্র থেকে বাধ্যতামূলক পণ্য আমদানি করা, যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খুলে দেওয়া, তথ্য প্রযুক্তি খাতে অন্য কোনো দেশের সঙ্গে ব্যবসা করতে না পারা, দেশীয় প্রতিষ্ঠানকে ভর্তুকি দেওয়া বন্ধ করা সহ চুক্তির প্রায় প্রতিটি ধারায় যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। চুক্তি করার পরপরই মার্কিন আদালত ট্রাম্পের এই শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করলে দৃশ্যপট কিছুটা পাল্টে যায়। তা সত্ত্বেও চুক্তি থেকে বের হওয়া বাংলাদেশের জন্য সহজ হবে না। ক্ষমতাধর ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সাথে চুক্তি স্থগিত করার পর ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন চুক্তি নিয়ে টালবাহানা চলবে না। এমনকি ডোনাল্ড ট্রাম্প 18 ফেব্রুয়ারি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যে চিঠি পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে চুক্তি অনুযায়ী বাণিজ্য করার কথা। তবে বাংলাদেশের নতুন সরকার চুক্তিটি সংসদে আলোচনার জন্য তুলতে চায়। বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির ভবিষ্যৎ নিয়ে পল কাপুরের সাথে বৈঠকে জানতে চাওয়া হবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হলো দুটি অস্ত্র চুক্তি। জিসমিয়া ও আকসা নামের এই দুটি চুক্তি 2013 সাল থেকে আমেরিকা চেষ্টা করে যাচ্ছে করার জন্য। সবশেষ 2023 সালের শেষের দিকে আওয়ামী লীগ সরকার বলে দিয়েছিল তারা নির্বাচনের আগে চুক্তিগুলো করতে চায় না। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে এই দুটি চুক্তি নিয়ে বেশ এগিয়েছিল মার্কিন প্রশাসন। এর মধ্যে জিসমিয়া নিয়ে আলোচনা অনেকটা অগ্রসর হয়েছে। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছিল। এই সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এ নিয়ে সেখানকার বাংলাদেশ দূতাবাসেও আলোচনা করেছে। এবার জেসমিয়া সই করে ফেলতে চায় আমেরিকা। এর বাইরে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরানোর বিষয়ে আলোচনা হতে পারে পল কাপুরের সফরে। যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত প্রায় 500 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসার প্রক্রিয়ায় রয়েছে আরও প্রায় 5000 বাংলাদেশি। পল কাপুরের সফরের এজেন্ডার আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো ভূ রাজনীতি। বলা ভালো, চীনের প্রভাব মুক্ত দক্ষিণ এশীয় ও বাংলাদেশে আসার আগেই পল কাপুর এখন আছেন ভারতে। ইউএস এম্বাসির সোশ্যাল মিডিয়া পেজে সেখানকার ছবিও পোস্ট করা হয়েছে। দিল্লির সূত্রগুলো বলছে ভারত হয়ে বাংলাদেশে পল কাপুরের সফরে ভারত ও প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও আগ্রহের বিষয়টি আলোচনায় আসবে। বিশেষ করে চীনের প্রভাব থেকে বাংলাদেশ বের হয়ে আসার বিষয়টি আবার সামনে আনবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকার নীতি নির্ধারক ও এবার সংসদে আছেন এমন দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিষয়টি পল কাপুর তুলবেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের এই কর্মকর্তা বলেছেন, দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশ ভারত ইতিবাচক সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বার্তা থাকতে পারে। নির্বাচনের আগে ওই 3টি রাজনৈতিক দলকে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একই বার্তা দেওয়া হয়েছিল। ওই কর্মকর্তা বলেছেন, খেয়াল করে দেখবেন বাংলাদেশে হাদি হত্যার পর যেভাবে ভারত বিরোধী প্রচারণা শুরু হয়েছিল, নির্বাচনের আগে ইস্যুটি আর ছিল না।
ভারত ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তা বিশেষ করে জঙ্গি দমনের বিষয়টি আলোচনায় উঠে আসবে। ইরানের হামলাকে কেন্দ্র করে এরই মধ্যে মার্কিন দূতাবাস সহ ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ সরকার। 2রা মার্চ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দূতাবাসগুলো অনলাইনে হামলার আশঙ্কাও করছে। 1 মার্চ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে। সে বৈঠকে তিনি জানান ভারতের ভিসা আবেদন ওয়েবসাইট বাংলাদেশ থেকে হ্যাক করার চেষ্টা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তড়িৎ ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে নির্দেশনা দেন। পল কাপুরের সফরের সবশেষ এজেন্ডাটি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। সূত্রগুলো বলছে নির্বাচনের আগে ফেব্রুয়ারির শুরুর দিকে বেশ কিছু বিষয় নিয়ে বিএনপি জামাতের সাথে আলোচনা করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে কিছু বিষয় নিয়ে অলিখিত সমঝোতা হয়েছে। তার একটি হলো আওয়ামী লীগ সহ কয়েকটি দলের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া। আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি রাজনৈতিক দল এবং সরকারের শীর্ষ পর্যায়ের সাথে পল কাপুরের আলোচনায় উঠে আসবে। সরকার কোন প্রক্রিয়া এবং কিভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে সেটি নিয়ে আলোচনা হবে। তাছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে গণহারে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কোন প্রক্রিয়ায় ছাড়া হবে সেটি নিয়েও আলোচনা হতে পারে। মার্কিন দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে পল কাপুর আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করবেন। সে বৈঠকে সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি যোগ দিতে পারেন। একটি সূত্র বলছে আওয়ামী লীগ ইস্যুতে সরকার কিছু কৌশলী হতে চায়। বিরোধী দল বিশেষ করে জামাত ও এনসিপির চাপের কথাটি তারা তুলে ধরবে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে সেক্ষেত্রে মার্কিন ও ভারতীয় পক্ষগুলোর থেকে নির্বাচনের আগের অলিখিত সমঝোতার কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও জঙ্গি ইস্যুতে মার্কিন প্রশাসন মনে করে বাংলাদেশের সুস্থ ধারার গণতান্ত্রিক পরিবেশ ফেরা দরকার। মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা মনে করেন শেষ পর্যন্ত বিরোধী গোষ্ঠীগুলো দৃশ্যত আওয়ামী লীগ ইস্যুতে সংসদীয় ও সংসদের বাইরে গলা ফাটালেও সরকারকে বিদেশি শক্তিগুলোর সুপারিশ অনুযায়ী কাজ করতে হবে। সূত্রগুলো বলছে পল কাপুরের সাথে বৈঠকের পর একটি ফলো আপ বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। গত 17 ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে এটি হতে যাচ্ছে মন্ত্রী পর্যায়ের প্রথম যোগাযোগ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আগামী 5 থেকে 7 মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠেয় রাইসিনা ডায়ালগে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আগামী 8 মার্চ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও তার অংশ নেওয়ার কথা রয়েছে, যেখানে জয়শঙ্করও উপস্থিত থাকতে পারেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে পররাষ্ট্রমন্ত্রীর ভ্রমণসূচির উপর ভিত্তি করে এই দ্বিপাক্ষিক বৈঠকটি নয়াদিল্লি অথবা লন্ডনে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান এটি একটি পার্শ্ব বৈঠক হবে, যা পরবর্তীতে সম্ভবত এপ্রিল মাসে দুই দেশের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের আনুষ্ঠানিক বৈঠকের পথ প্রশস্ত করবে। দর্শক, পল কাপুর ও জয়শঙ্করের সাথে বৈঠকের আগে মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ সরকার উচ্চ পর্যায়ের ব্যক্তিদের একাধিক বৈঠক হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে পল কাপুরের সফর এবং এস জয়শঙ্করের সাথে বৈঠকের পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অনেক কিছু পাল্টে যেতে পারে। কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে, ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের মিসাইল আক্রমণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও 4 জন ইসরায়েলি সেনা কমান্ডার নিহত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এই খবরটি নিয়ে ব্যাপকভাবে পোস্ট দিয়েছে। প্রশ্ন খবরটির সত্যতা নিয়ে। খবরের উৎস আগেই বলেছি, ইরানের রেভলিউশনারি গার্ডস কোর বা IRGC গত শনিবার তেহরানে ইসরায়েলি বোমায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই সহ বেশ কয়েকজন ইরানি কমান্ডারের নিহত হওয়ার পর ইরান বলেছিল খুব তাড়াতাড়ি এই হত্যার বদলা নেবে তারা। আর তার 48 ঘন্টা কাটতে না কাটতে ইরানের বিপ্লবী বাহিনীর এই ঘোষণা তারা নেতানিয়াহুকে মেরে ফেলেছে। তাকে একা মারেনি, সঙ্গে আরও কয়েকজন ইসরায়েলি কমান্ডার তারা মারা গেছেন। সুতরাং বিপ্লবী বাহিনীর এই ঘোষণার প্রেক্ষিতে খবরের সত্যতা থাকতে পারে এমন একটি ধারণা ছড়িয়ে পড়ে চতুর্দিকে
একেবারে দাবানলের মতো। প্রথমে প্রচারিত হয় খবরটা কোনো যাচাই না করেই ইরানের রেভলিউশনারি গার্ডসের ঘোষণার প্রেক্ষিতে, ফলে বিভ্রান্তি ছড়ায় সে কারণে যে সত্যিই কি ঘটেছে। আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড কোর বলেছে তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ও ইসরায়েলি এয়ারফোর্স কমান্ডারের হেডকোয়ার্টার্সে মিসাইল হামলা করেছে, যার ফলে উচ্চপদস্থ 4 ইসরায়েলি সেনাকর্তা সহ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলি পক্ষ ও স্বাধীন গণমাধ্যম কোথাও প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত হয়েছেন এটা স্বীকার বা নিশ্চিত করেনি। দ্য টাইমস অফ ইসরায়েল তারা জানাচ্ছে, নিউজ পোর্টাল, তাদের সংবাদপত্র ইসরায়েলের খুব বিখ্যাত সংবাদ মাধ্যম, তারা লিখছে, তাদের খবরের হেডলাইন হচ্ছে ইরান গার্ডস ক্লেম দে টার্গেটেড নেতানিয়াহুজ অফিস এয়ারফোর্স হেডকোয়ার্টার্স। এইটা হেডলাইন। এই হেডলাইনের পরে তারা বিশেষ যে বিস্তারিত খবরে তারা বলছে যে ইরানস রেভলিউশনারি গার্ডস সে their latest missile attacks have targeted the office of Prime Minister Benjamin Netanyahu and the headquarters of the Israeli Air Force Commander. অর্থাৎ ইসরায়েলি কমান্ডার, ইরানের রেভলিউশনারি গার্ড তারা ঘোষণা করেছে তাদের হ্যাভ টার্গেটেড প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর অফিস এবং যে ইসরায়েলি এয়ারফোর্সের যে হেডকোয়ার্টার সেইটা অ্যাটাক করেছেন। এই খবরে আরও বলা হচ্ছে, দি টাইমস অফ ইসরায়েলের খবরে, দ্য অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট, এই ক্রিমিনাল প্রাইম মিনিস্টার কথাটা হচ্ছে ইরান যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তির, দ্য অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট রেজিম অ্যান্ড দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য রেজিমস এয়ারফোর্স কমান্ডার ওয়ার টার্গেটেড, দি গার্ডস সে in a statement carried by ফার্স নিউজ এজেন্সি। একটি নিউজ এজেন্সি, সেই নিউজ এজেন্সির বরাতে এই খবরটা বেরিয়েছে। ইট সেজ খাইবার মিসাইলস ওয়ার ইউজড ইন দ্য অ্যাটাক। অর্থাৎ ইরান বলেছে যে খাইবার বলে তাদের যে মিসাইল আছে, খুব উন্নত ধরনের মিসাইল, সেই মিসাইল দিয়ে তারা অ্যাটাক করেছে। ইসরায়েল সেজ there were no injuries in the strikes. ইসরায়েল আবার বলছে যে এখানে তাদের পক্ষের থেকে কোনো রকম ইনজুরি হয়নি। খেয়াল রাখবেন কথাটা, তারা বলছে, ইসরায়েল বলেছে তাদের কোনো হতাহত হয়নি, মানে লক্ষ্যবস্তুতে মিসাইল এসছে কিনা সেটা কিন্তু তারা অস্বীকার করেনি। অর্থাৎ সেই ব্যাপারটা নিয়ে আমরা পরে আসছি। যেটা বললাম যে আইআরজিসি ইরানস রেভলিউশনারি গার্ডস কোর একটি বিবৃতিতে দাবি করেছে, তাদের বিবৃতিটা পড়ে দিলাম। তারা বলছে যে জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর অফিস ও এয়ারফোর্স কমান্ডারের হেডকোয়ার্টার লক্ষ্য করে খাইবার মিসাইল নিক্ষেপ করেছে তারা। এই হামলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যৌথ আক্রমণে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর ইরান যে পাল্টা হামলা চালাচ্ছে সেই প্রতিক্রিয়ার অংশ, সেই পাল্টা হামলার অংশ। নেতানিয়াহু কি মারা গেছেন? ইসরায়েলি পক্ষ জানিয়েছে ইরানের এই মিসাইল হামলায় কোনো হতাহত হয়নি, কিন্তু নেতানিয়াহুর কার্যালয় থেকে তার সাম্প্রতিক বৈঠকের ছবি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি দেশে আছেন এবং নিরাপদে আছেন এবং মৃত্যুর গুজবকে এটা খণ্ডন করে। আর এক জায়গায় নেতানিয়াহু নিহত বা হত্যা টাইপের পোস্ট খুব ঘুরছে ও কিছু মিডিয়াতে, কিন্তু সেগুলোকে ভুয়া বা ভাঁওতা হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বস্ত গণমাধ্যম বা সরকারি কোনো সূত্রে
নেতানিয়াহুর মৃত্যু নিশ্চিত করা হয়নি। 4 সেনা কমান্ডার নিহত, এটা কি সম্ভবত দুদিকের খবর গুলিয়ে গেছে। ইরানের পক্ষে শনিবারের হামলায় ইরানের পক্ষ ইতিমধ্যেই স্বীকার করেছে যে মার্কিন ইসরায়েলি হামলায় তাদের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, IRGC কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী সহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলের 4 জন শীর্ষ কমান্ডার বা নেতানিয়াহু সহ তাদের নিহত হওয়ার কোনো স্বীকৃত রিপোর্ট নেই, ইসরায়েলও বলেনি। এমন কিছু হলে আন্তর্জাতিক গণমাধ্যম ও ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করত। এই মুহূর্তে বিশ্বস্ত কোনো সূত্রে তাই প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত এমন খবর নেই, বরং তার জীবিত ও সক্রিয় থাকার প্রমাণই পাওয়া যাচ্ছে। প্রশ্ন তাহলেও ওঠে, এমন নিউজ ছড়ালো কেন? যা রটে তার কিছু তো ঘটে থাকে। এখানে সেই কিছু বলতে কি ঘটেছে? ইরানের IRGC বলেছে তারা নেতানিয়াহুর অফিস ও একটু আগে তো পড়ে শোনালাম, তারা নেতানিয়াহুর অফিস ও ইসরায়েলি এয়ারফোর্স হেডকোয়ার্টার লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে। কিন্তু তারাও তাদের যে দাবি তাতে বলেনি যে নেতানিয়াহু নিহত হয়েছেন, এই কথাটা তারা কিন্তু পরিষ্কারভাবে বলেনি। তাদের যা বক্তব্য সেটা হলো তাদের মিসাইল ইসরায়েলের আয়রন ডোম সেটা অগ্রাহ্য করে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। লক্ষ্য করার মতো বিষয় এটা যে ইসরায়েলি পক্ষও কিন্তু কোথাও বলেনি যে তাদের লক্ষ্যবস্তু, তাদের ওখানে কোনো মিসাইল হামলা হয়নি। ইসরায়েলি পক্ষ জানিয়েছে ওই হামলায় তাদের দিক থেকে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এই বিবৃতির অর্থ এটাই দাঁড়ায়, প্রধানমন্ত্রীর অফিস ও ইসরায়েলি সেনা হেডকোয়ার্টার্স লক্ষ্য করে, মানে এয়ারফোর্সের হেডকোয়ার্টার, সেটা লক্ষ্য করে ছোড়া যে ইরানি মিসাইল, কিন্তু আয়রন ডোম, ইসরায়েলের আয়রন ডোম সেটা আটকাতে পারেনি। সেটা কিছুটা অন্তত গিয়ে লক্ষ্যবস্তুতে আছড়ে পড়েছে। তবে এটাও ঠিক বড় ধরনের হতাহত হয়নি। এর মানে ছোট ধরনের হতাহত হয়েছে, এটাই বোঝায়, তাই নাকি? ইতিমধ্যে ইসরায়েল নেতানিয়াহুর অফিস থেকে বৈঠকের ফুটেজ ও ছবি প্রকাশ করেছে, যা তার জীবিত থাকা ও কার্যক্রমে সক্রিয় থাকার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। এগুলো অনলাইনে ঘুরতে থাকা হত্যা, নিহত হয়েছে নেতানিয়াহু, এসব খবরকে সরাসরি খণ্ডন করে। আলাদা এক ফ্যাক্ট চেক ভিডিওতে দেখানো হয়েছে নেতানিয়াহু ড্রোন হামলায় মারা গেছে, তার মৃত ছবিটাও পর্যন্ত দেখিয়ে দেওয়া হয়েছে। এই ছবি তো আজকাল করাতে কোনো অসুবিধে নেই, এটা আগের গুজবও মিথ্যে ছিল এবং তার সরকারি প্রোফাইল ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সবই দেখায় যে তিনি এখনো বহাল তবিয়তে বেঁচে আছেন। এবং বৃহস্পতিবারে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিনি মিটিং করেছেন। পরিশেষে সব খবর মিলিয়ে দেখে এটা বলা যায়, ইরানের দাবি আংশিকভাবে সত্যি। ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে ইরানি মিসাইল তার সঠিক লক্ষ্যে আঘাত ঠিকই করেছে, তবে সেই আঘাতে নেতানিয়াহু নিহত হননি। এই প্রসঙ্গে একটি বড় খবর দিয়ে শেষ করব এই প্রতিবেদন। আমেরিকার একাধিক F-15 যুদ্ধ বিমান কুয়েতের আকাশে ধ্বংস করে দিয়েছে ইরান। অর্থাৎ ইরানও কিন্তু তেড়ে ফুঁড়ে শুরু করে দিয়েছে লড়াই। সহজে থামবে না এ লড়াই, লিখে নেওয়া যায়। কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে, ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের মিসাইল আক্রমণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও 4 জন ইসরায়েলি সেনা কমান্ডার নিহত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এই খবরটি নিয়ে ব্যাপকভাবে পোস্ট দিয়েছে। প্রশ্ন,
খবরটির সত্যতা নিয়ে। খবরের উৎস আগেই বলেছি, ইরানের রেভলিউশনারি গার্ডস কোর বা IRGC। গত শনিবার তেহরানে ইসরায়েলি বোমায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই সহ বেশ